अपना वोटर आईडी उठाइए। হ্যালো বন্ধুরা, আমি সুব্রত বৈদ্য আজকে আপনাদের সামনে একটা অসাধারণ সিনেমা নিয়ে হাজির হলাম। যে সিনেমাতে দেখানো হয়েছে একটি দেশের জনগণ ভোট দিতে পারতো না, তখন তাদের সামনে এমন একজন নেতা আসে, সে সরকারের ভোট চুরির বিরুদ্ধে জনগণের হয়ে আন্দোলন করে। ওইদিকে ক্ষমতায় থাকা এত বড় দলের সাথে লড়াই করে তার মাঠে টিকে থাকাও অসম্ভব হয়ে পড়ছিল। তো সে কিভাবে জনগণের প্রিয় হয়ে ওঠে এবং তার দল সরকার গঠন করে তা দেখতে থাকতে হবে ভিডিওর শেষ পর্যন্ত। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই সুন্দর রামাস্বামী ইন্ডিয়াতে আসবে শুনে ইন্ডিয়ার বড় বড় কোম্পানিগুলো তাদের এমপ্লয়ীদের ডেকে মিটিং করে। কারণ সুন্দর রামাস্বামী একজন ইন্টেলিজেন্ট বিজনেসম্যান, সে কোনো সাধারণ মানুষ নয়। সে একবার যে কোম্পানির দিকে নজর দেয় সে ওই কোম্পানি ধ্বংস করে দেয়, নয়তো তার কন্ট্রোলে নিয়ে আসে। সে যে দেশে বিজনেসের জন্য যায় সে দেশে তার কোনো কম্পিটিটর রাখে না। সুন্দর রামাস্বামী ইন্ডিয়াতে আসার পর সাংবাদিকরা তার দেশে আসার কারণ সম্পর্কে জানতে চায়। তখন সে বলে, আমি কোনো কোম্পানি ধ্বংস করতে আসিনি, আমি এসেছি শুধু তামিলনাড়ুর বিধানসভার ভোট দিতে। তার কথা শুনে ভয়তে থাকা কোম্পানিগুলো একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। তারপর সে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যায়, কিন্তু তখন সে দেখতে পায় তার আসার আগেই তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। প্রতিটা নিউজ চ্যানেল তার ভোট না দিতে পারার নিউজ প্রচার করা শুরু করে দেয় এবং বলে, সুন্দর রামাস্বামীর ভোটই যদি অন্য কেউ দিয়ে দিতে পারে তাহলে সাধারণ মানুষের ভোটও জাল জালিয়াতি হয়েছে। ওইদিকে সুন্দর রামাস্বামী ভোট দিতে না পারায় সে রাগে ফেটে যাচ্ছিল, কারণ সে সুদূর আমেরিকা থেকে এসেছে বিধানসভার ভোট দেওয়ার জন্য। এরপর সে ওখান থেকে তার বান্ধবী নীলাকে নিয়ে চলে আসে এবং সে ইন্ডিয়ান ইলেকশন ল সম্পর্কে ভালো করে বই পড়ে এবং জ্ঞান অর্জন করা শুরু করে। এরপর সে তার ভোট চুরি হয়ে গেছে বলে ভোট গণনা বন্ধের জন্য আদালতে আপিল করে এবং তাদের বলে, আমার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে, এটা নির্বাচন কমিশনারের ভুল, তাই আমার গণতান্ত্রিক অধিকার আমাকে দিতেই হবে। তখন তারা বলে, একটি ভোট কি কাউকে জিতাতে বা হারাতে পারে? তখন সুন্দর বলে, আমি জানি একটি ভোটের অনেক দাম, আমেরিকাতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে না অন্য কিছু হবে তা নিয়ে ভোট হয়েছিল, তখন একটি ভোটের জন্য ইংলিশ জিতে যায়। ফ্রান্সের ডেমোক্রেসি থাকবে না মনার্কি থাকবে তা নিয়ে একটি ভোট হয়েছিল, সে ভোটে একটি ভোটের জন্য ডেমোক্রেসি জিতে যায়। এর জন্য আমার কাছে একটি ভোটের অনেক দাম, কিন্তু আমার দেশে আমার ভোট অন্য কেউ দিয়ে যাচ্ছে, তা আমি কখনোই হতে দেব না। তখন সে ইলেকশন ল 49 সম্পর্কে বলে। 49-এ বলা আছে, যদি কোনো ভোটার বলে তার ভোট জাল হয়েছে তখন সে আবারও ভোট দেওয়ার সুযোগ পাবে। এরপর আদালত জানায়, যতদিনে সুন্দর রামাস্বামী ভোট দিতে না পারছে ততদিন ভোট গণনা বন্ধ থাকবে। এরপর সে একটি পার্টিতে অ্যাটেন্ড করে, সেখানে তিরুপতি নামে একজন রাজনীতিবিদ ছিল। তাকে সে কথায় কথায় একটি চ্যালেঞ্জ দিয়ে দেয় এবং বলে, পাবলিকের ভোট পাওয়া এত সহজ নয়, এর জন্য টাকা ছিটাতে হয়, যদি তুমি একটি ভোট টাকা ছাড়া পাও তাহলে আমার ভোটটিও তোমাকে দিয়ে দেব। এরপর সে সুন্দর রামাস্বামীকে তাদের পার্টি অফিসে আসতে বলে, কারণ আগামীকালকে তাদের বিধানসভার ভোটের রেজাল্ট দিবে, তারা 3বারের মতো ক্ষমতায় যাচ্ছে। এই কথা শুনে সুন্দরের অনেক ইগোতে লাগে। এর পরের দিন ভোটের রেজাল্ট দেয় এবং তৃতীয়বারের মতো আবারও মুখ্যমন্ত্রী আসিয়ামারি হয়। তখন তার মেয়ে তাকে অভিনন্দন জানায়। এরপর সে তিরুপতির কাছে জানতে চায় সুন্দরের সাথে সেদিন তার কি হয়েছিল। তখন তিরুপতি বলে, তেমন কিছু না, ওর কথা ছাড়, ও বিদেশ থেকে আসছে ঘুরতে, কয়েকদিন পর আবার বিদেশে চলে যাবে। তখন কমলাবানু বলে, ওর সাথে আমাদের পার্টির কারো সাথে যেন কোনো ঝামেলা না হয়, কারণ সুন্দর খুব একটা সাধারণ মানুষ নয়, ওর সাথে বুঝে শুনে কথা বলবে। কিন্তু তিরুপতি যা কাহিনী ঘটানোর আগেই ঘটিয়ে ফেলছে। এই নিয়ে কাহিনীর নতুন মোড় নেয়। সুন্দর রামাস্বামীর দেখা দেখি রাজ্যের যারা ভোট দিতে পারেনি তারা হাইকোর্টে মামলা করা শুরু করে দেয়। ওইদিকে সুন্দর গোপনে গোপনে জনগণকে খেপিয়ে তুলতেছিল তাদের অধিকার আদায়ের জন্য। আগামীকাল সকাল 10টায় মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের তারিখ ঠিক করা হয়েছে, তাই সুন্দর শপথ গ্রহণের আগেই হাইকোর্ট থেকে পূর্ণ নির্বাচনের জন্য আপিল করে। হাইকোর্ট তার আপিল মঞ্জুর করে এবং পূর্ণ নির্বাচনের জন্য দিন তারিখ ঠিক করে। কারণ প্রায় 3 লাখ ভোটার তাদের নিজের ভোট নিজে দিতে পারেনি,
তারা কেন্দ্রে গিয়ে দেখে তাদের ভোট অনেক আগেই দেওয়া হয়ে গেছে। এই বিষয়গুলো বিবেচনা করে হাইকোর্ট পূর্ণ নির্বাচনের তারিখ দেয়। শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধ হওয়ায় এবং আবারও নির্বাচন হবে শুনে আসিয়া মারি অনেকটা রেগে যায়। তখন তার মেয়ে তাকে কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের দিয়ে দাঙ্গা বাজানোর পরামর্শ দেয়, যেন সব দোষ সুন্দরের উপরে পড়ে এবং সুন্দর দেশ ছেড়ে আমেরিকা যেতে বাধ্য হয়। কারণ সুন্দর ইন্ডিয়াতে থাকলে 15 দিন পরে যে নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে ওই নির্বাচনেও তারা জিততে পারবে না। এইদিকে সুন্দরের ফ্যামিলি তাকে এই ঝামেলা থেকে দূরে থাকতে বলে, কারণ এদেশের রাজনীতি খুবই খারাপ। এদের সাথে সাধারণ মানুষ লাগতে গেলে সাধারণ মানুষ বিপদে পড়ে। তখন সে একটি হসপিটালে তার ফ্যামিলির মানুষদের নিয়ে যায় আর দেখায় একটি লোকের পা নেই। একটি সরকারি বাস তাকে ধাক্কা দেওয়ার কারণে তার দুটি পা কেটে ফেলতে হয়। কিন্তু সবাই তখন পরিবহন বিভাগকে দোষারোপ করে, কিন্তু কেউ বলে না তার দুটি পা চলে গেছে, তার ফ্যামিলির মানুষদের এখন কি হবে। অন্যান্য দেশে বিদ্যুৎ তার সুরক্ষার জন্য কত উন্নত ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু আমাদের দেশে বিদ্যুৎ তার ছিঁড়ে গিয়ে শত শত মানুষ মারা যায়, কিন্তু তাদের নিয়ে কেউ কথা বলে না। দেশের শিক্ষা, চিকিৎসা, সড়ক, দেশের আইন, পরিবহন, বিদ্যুৎ সবকিছু সরকারের হাতে। আর তাদেরই দায়িত্বের অবহেলার কারণে এদেশের সাধারণ মানুষ দুঃখে দুঃখে কষ্ট পেয়ে মারা যায়। তাতে সরকারের কিছু আসে যায় না। 5 বছর ধরে যারা দেশের কোনো উন্নয়ন করতে পারেনি, আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। ওইদিকে শপথ গ্রহণ বন্ধ হওয়ার কারণে তাদের সাজানো দাঙ্গা হামলা শুরু করে। তখন তারা সুন্দরকেও খুঁজতে থাকে মারার জন্য, কিন্তু সুন্দর সে নিজেই তিরুপতির পার্টি অফিসে চলে যায় আর তিরুপতিকে বলে, জনগণের টাকা অনেক চুরি করেছিস, অন্যায়ভাবে তাদের অনেক শোষণ করেছিস, এখন আর না, আমি তোদের ধ্বংস করতে চলে এসেছি। এ কথা শুনে বেচারা ফেসে গেছে, কারণ চ্যালেঞ্জ করার সময় একটু ভেবেচিন্তে করলেই হতো, তাহলে এত ঝামেলায় পড়তে হতো না। এরপর রামাস্বামীর গুন্ডা বাহিনীরা যখন সুন্দরকে মারতে আসে, সুন্দর তাদের রামদোলাই করে ওখান থেকে চলে যায়। এরপর সে নমিনেশন ফর্ম দাখিল করে এবং একটি সভা সমাবেশ ডাকে। সেখানে অনেক মানুষ আসে, কিন্তু প্রথম দিকে তারা সুন্দরের সাথে মজা নেওয়া শুরু করে। তারা ভাবছে সুন্দর রাজনীতির কিছুই জানে না, এ আবার কি রাজনীতি করবে। এরপর সুন্দর তাদের অনেক বোঝায় এবং তারা যে যা প্রবলেমের মধ্যে আছে সরকারের উপর তাদের সকল কমপ্লেনগুলো লিখে দিতে বলে, কারণ সে জনগণের হয়ে সরকারকে ওই প্রশ্নগুলো করবে। এই কথা শোনার পরে তারা সবাই তখন বলে, আমরা সবাই তোমার সাথে থাকব। এরপর সে তাদেরকে নিয়ে অসিয়ামারির সমাবেশে যায়। সমাবেশে গিয়ে তিনি বলেন, আপনি যদি জনগণের সকল অভিযোগ সমাধান করে দিবেন বলে কথা দেন, তাহলে আমি আমার নমিনেশন বাতিল করে নিব। কিন্তু মুখ্যমন্ত্রী উল্টো তাকে বলে, আমরা এমন প্রতিশ্রুতি প্রতিবারেই দিয়ে থাকি, এটা আবার নতুন করে বলার কি আছে। এরপর সুন্দরকে মেরে ফেলার হুমকিও দেয়। সুন্দর সমাবেশ থেকে তার লোকজন নিয়ে যাওয়ার সময় তার দলের মানুষের উপরে পুলিশ দিয়ে হামলা করে এবং সুন্দরকে পুলিশের জিপে আটকে ফেলে এবং তাকে মেরে ফেলার চেষ্টাও করে। এই হামলার নিউজটি প্রতিটা চ্যানেলে কভারেজ করে। এগুলো দেখে জনগণ অনেক সমালোচনা করে। সবাই সুন্দরকে সাপোর্ট দিচ্ছিল, সবাই এই ঘটনার তীব্র নিন্দাও জানায়। ধীরে ধীরে পুরো তামিলনাড়ু থেকে তার সাপোর্টের লোক আসতে শুরু করছে। খুবই দ্রুত তার সুনাম তামিলনাড়ুতে ছড়িয়ে পড়ে। প্রতিটা অঞ্চল থেকে পার্টি অফিসের জন্য তাদের নিজের থাকার জায়গাটিও দিয়ে দিচ্ছিল। সুন্দর ফেসবুক লাইভে সবাইকে তার দলে আহ্বান করে এবং বলে, আমার দল সবার দলের মতো নয়, আমি কাউকে কোনো অঞ্চল থেকে প্রতিনিধি করব না, আপনারাই ঠিক করবেন কে হবে আপনাদের প্রতিনিধি, কিন্তু তার মধ্যে অবশ্যই সমাজের কল্যাণ করার মনোবল থাকতে হবে। তাতে সে যে হোক, সে হতে পারে স্কুল টিচার, রিটায়ার্ড আর্মি পারসন, কৃষক। এমন সৎ মানুষরা রাজনীতি করতে চাবে না, তবে আপনার ভালোর জন্য আপনার তাকে বোঝাতে হবে, ম্যানেজ করতে হবে। এভাবেই সে আস্তে আস্তে করে তার প্রতিনিধি তৈরি করে। এরপরে একটি লোক আসে সুন্দরের কাছে এবং একটি হার্ড ডিস্ক তাকে দেয়। সেখানে প্রাক্তন মন্ত্রীর কিছু গোপন ভিডিও পাওয়া যায়, যা অনলাইনে আপলোড হলে সুন্দরের জেতার চান্স প্রায় 60% বেড়ে যাবে। কিন্তু সুন্দর মন্ত্রীর ওই গোপন ভিডিও অনলাইনে আপলোড করেনি। ওইদিকে প্রাক্তন মন্ত্রীর মেয়ে কমলা বানু ভোটের জন্য দেশে চলে আসে। কমলা বানু তার বাবাকে একটি প্রেস মিটিং এর আয়োজন করতে বলে
সেই প্রেস মিটিংয়ে তারা নিজেদের দোষ লুকানোর জন্য সবাইকে সুন্দরের ব্যাপারে ভুল বোঝানোর চেষ্টা করে এবং তারা সফল হয় এবং একটি ভিডিও ফুটেজ দেখিয়ে বলে সুন্দর তার পার্টি অফিসে হামলা করেছে, তার পার্টি অফিস ভাঙচুর করেছে, তার লোকজনদের মারধর করেছে, আর মানুষ আমাদেরই ভুল বুঝে। এই কথাগুলো বলে মন্ত্রী সবার সামনে একদম কেঁদে দেয়। ভাইরে ভাই, এরই বলে রাজনীতি। যাই হোক, আমরা গল্পে ফিরি। ততক্ষণে আপনার ওই সুন্দর হাত দিয়ে আমার ভিডিওতে একটি লাইক দিন। এরপর তারা সুন্দরকে মানুষের সামনে আরো খারাপ করার জন্য একটি প্ল্যান করে। তারা নিজেদের লোক দিয়ে নিজেদের গাড়ি অ্যাক্সিডেন্ট করায় এবং হসপিটালে গিয়ে একটি ভিডিও বানায়। এরপর সবগুলো নিউজ চ্যানেল তারা প্রচার করে এই ঘটনার পিছনে সুন্দরের হাত আছে। সুন্দর ভোটে জেতার জন্য কমলা বানুকে মারার চেষ্টা করছে। এইভাবে আস্তে আস্তে তারা জনগণের সিম্পিতি অর্জন করে। এত কিছু করেও সুন্দরের উপর বানুর যে মনের ভিতরে একটি ভয় কাজ করে তা এখনো দূর হচ্ছে না। তাই সে আর একটি প্ল্যান করে। তার বাবাকে মারার জন্য একটি ঔষধ দেয়, যা খেয়ে মন্ত্রী মারা যায়। এরপরে কমলা বানু সাংবাদিকদের বলেন, আমাদের উপরে সুন্দরের এত অত্যাচার আমার বাবা সহ্য করতে না পেরে সে স্ট্রোক করে মারা গিয়েছেন। আমার বাবার মৃত্যুর একমাত্র কারণই হলো সুন্দরের এই নির্মম অত্যাচার, যা আমার বাবা একদমই সহ্য করতে পারেনি। এইদিকে একের পর এক অভিযোগ আসার কারণে সুন্দরের সুনাম আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। জনগণ তার দল থেকে দূরে চলে যেতে শুরু করে। কিন্তু নির্বাচনের সময় আছে আর মাত্র হাতে 10 ঘন্টা। এই 10 ঘন্টার মধ্যেই সুন্দরের যা করার করতে হবে। এরপরে আমরা দেখতে পাই সুন্দরের পার্টি অফিসে কমলা বানু আসে এবং তাকে বলে, মনে হয় না তুমি জিততে পারবে। সার্ভেতে তো তাই বলে, তোমার 2% আর আমার 98%। তার থেকে বাঁচতে চাইলে তুমি আমেরিকাতে চলে যাও, কারণ জনগণ এমনিতে ক্ষেপে আছে। তোমাদের কিছু হলে আমি কিন্তু আবারও কিছু করতে পারবো না বাপু। এ কথা শুনে সুন্দর হাসতে থাকে এবং তাকে চলে যেতে বলে। ভোটের দিন সুন্দর রামাস্বামী তার নিজের ভোটটি দিয়ে বাহিরে এসে একটি নিউজ দেখতে পায়। সেখানে বলা হয়, মদ্দু কুমার নামে একজন সাংবাদিক একটি টুইট করে। টুইটে তিনি বলে, কমলা বানুর গাড়ির অ্যাক্সিডেন্টের সময় যে ব্যাগটি হারিয়ে যায় সে ব্যাগটি তিনি চুরি করেছিল। সে ব্যাগ তিনি সুন্দরের কথা মতো সুন্দরের হাতে তুলে দিয়েছে। শুধু তাই নয়, সুন্দর ভোটের জন্য কোথায় কত টাকা লেনদেন করছে সেটাও সে জানিয়ে দিয়েছে। এছাড়াও তিনি কমলা বানুর সাথেও কথা বলেছেন এবং নির্বাচনকে ঘিরে জরুরি তথ্য কমলা বানুর কাছে দিয়েছেন। অবশ্য নিউজটি দেখার পরে আমরা বুঝতে পারি এই নিউজটি সুন্দরই করিয়েছেন। তবে নিউজটি দেখে জনগণ সুন্দরের বিপক্ষে আন্দোলন শুরু করে। এইদিকে মদ্দু কুমারের এই টুইটের ব্যাপারে সাংবাদিকরা যখন কমলা বানুর কাছে জানতে চায় তখন সে বলে, হ্যাঁ, মদ্দু কুমারের সাথে আমার আজই কথা হয়েছে এবং মদ্দু কুমারের কাছে যা যা প্রমাণ আছে আজই তা পুলিশের হাতে তুলে দিবেন। এইদিকে তার কিছুক্ষণ পর পুলিশ মদ্দু কুমারের কথা অনুযায়ী সুন্দরের টাকার লেনদেনের ঠিকানায় গিয়ে দেখে মদ্দু কুমারের লাশ। সাংবাদিকরা তখন বুঝতে পারে কমলা বানু মিথ্যে বলছে, কারণ এই লাশ অনেকদিন পুরনো। তাহলে এর সাথে কমলা বানু আজকেই কিভাবে কথা বলে? তার মানে সুন্দরকে ফাঁসানোর জন্য কমলা বানু এত কিছু করেছেন। এই নিউজগুলো কমলা বানু তার বাসায় বসে দেখতেছিল। এই নিউজগুলো দেখে কমলা বানু টেনশনে পড়ে যায়, কারণ এই নিউজ দেখে তাকে কেউ ভোট দিবে না। এরপরে সুন্দর ফেসবুক লাইভে আসেন এবং বলেন, এর সব কিছুর পিছনে মাস্টার মাইন্ড আমি। প্রথমত 15 দিন আগে মদ্দু কুমার কমলা বানুর বাবার হাতে খুন হন। মদ্দু কুমারের টুইটার হ্যাক করে আমি টুইট করি, কিন্তু কমলা বানু যে এই ফাঁদে পা দিবে তা আমি কখনোই বুঝিনি। একটু পর প্রাক্তন মন্ত্রী মার্শালেনের মৃত্যুর রহস্য তার স্ত্রী লাইভে এসে প্রকাশ করবেন। এ কথা শুনে কমলা বানু তার মাকে খুঁজতে থাকেন, কিন্তু ওইদিকে তার মা সুন্দরের কাছে চলে যায় এবং লাইভে তার স্বামীর মৃত্যুর কারণ বলেন। এরপরে কমলা বানুর মা লাইভে এসে বলে তার মেয়ে তার হাজবেন্ডকে খুন করেছেন মুখ্যমন্ত্রী হওয়ার লোভে। এরপর ফেসবুক লাইভে সুন্দর সবাইকে ভোট দিতে যেতে বলে এবং তিনি বলেন, এখন পর্যন্ত মাত্র 52% ভোট পড়ছে। আপনারা ভোট দিতে যান না বলে ওরা নিজেদের লোক দিয়ে অন্যের ভোট নিজেরা দিয়ে যায়। আপনারা ভোট দেন না বলে ওরাই বারবার ক্ষমতায় আসে আর ওরাই আমাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করে।
এদের হাতে আমাদের 18 জন লোকের জীবন চলে গেছে। এরপরও কি চান এদের হাতে ক্ষমতা যাক? যদি না চান তাহলে এখনই ভোট দিতে যান। তার কথা শুনে মানুষ দলে দলে ভোট দিতে যাওয়া শুরু করে এবং ওইদিকে কমলা বানুকে পুলিশ গ্রেপ্তার করেন। সুন্দরের দল জয়লাভ করার পর সে যুব সমাজকে ধন্যবাদ দেয় এবং তার দলের 209 জন এমএলএর মধ্যে যে সব থেকে যোগ্য তাকে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োজিত করেন। এই ছিল আজকের গল্প। আশা করি সবার ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। খোদা হাফেজ।